আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা 3.5 অনুসরণী শুরু করেছিলাম গতকালকের ক্লাসে, এবং সেখানে 14, 15, 16 তিনটা অঙ্ক করেছি, কাজের অঙ্ক। ক এবং খ দুইজনের কাজের ক্ষমতা দেওয়া আছে। একটা কাজ ক পারে পি দিনে, খ পারে 2p দিনে। ক এবং খ একত্রে কাজ করতে শুরু করলো। এভাবে কাজ করতে করতে ক কাজ ছেড়ে চলে গেল কিছুদিন পরে, আর অবশিষ্ট কাজ খ 8 দিনে করলো। এই অঙ্কটা আমরা কিন্তু করেছিলাম, 14 নম্বর অঙ্ক। এরপরে 15 এবং 16, 15 নম্বরটা বলে দিয়েছিলাম, 16 নম্বরটা করে দিয়েছিলাম। এই হচ্ছে মোটামুটি তিনটা অঙ্ক হয়েছিল। আজকে আমরা 17 থেকে শুরু করছি। সহজ অঙ্ক, একটু খেয়াল করতে হবে। 17 নম্বর, বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকায় একটি বাস ভাড়া করা হলো। বনভোজনে যাওয়ার জন্য একটা বাস ভাড়া করা হলো কয় টাকায়? 5700। 5700 টাকা ভাড়া। আচ্ছা, লিখে রাখি, এটা কাজে লাগবে। এইটা হচ্ছে বাসের টোটাল ভাড়া, এই ভাড়াটা বাসকে দিতে হবে। তো এখন এই ভাড়া তো বাসকে দিতে হবে, পরিশোধ করতে হবে। এই টাকায় বাস ভাড়া করা হয়েছে। শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। প্রত্যেক যাত্রী কেমন ভাড়া বহন করবে? সমান ভাড়া বহন করবে। এটা প্রাথমিকভাবে শর্ত ছিল। আচ্ছা, আমরা একটু করে ফেলি, তারপর পরের অংশটা পরে পড়ছি। মনে করি যাত্রী সংখ্যা হচ্ছে এক্স জন, ঠিক আছে? এটা আমরা মনে করলাম। আর ভাড়া, মাথা পিছু ভাড়া, মানে একজনের ভাড়া, মাথা পিছু বুঝো? মানুষের মাথা কয়টা থাকে? একটাই থাকে। এক- এই জন্য মাথা পিছু বলা হয়। যদি বলা হতো যে হাত পিছু, পা পিছু, তাহলে তো হাত দুইটা আছে, পা দুইটা আছে, হতো না। মাথা পিছু বলা হয়, এটা প্রচলিত একটা কথা। মাথা পিছু মানে এক একজনের ভাড়া হচ্ছে ওয়াই টাকা। এক একজন যে ভাড়াটা দিবে, এটা শর্ত হয়েছে যে ওয়াই টাকা করে ভাড়া বহন করবে। এটা প্রাথমিক অবস্থায়। তাহলে মোট ভাড়া কত উঠবে প্রাথমিক অবস্থায়? অতএব মোট ভাড়া হবে একজন দিচ্ছে ওয়াই টাকা, এক্স জন দিবে এক্স ওয়াই পরিমাণ টাকা, তাই না? এক্স ওয়াই টাকা। কিন্তু এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় এক্স ওয়াই টাকা আসার কথা। কিন্তু সমস্যা হয়ে গেছে। সমস্যা হচ্ছে 5 জন যাত্রী বলে দিয়েছে আমরা যাব না। এরকম হয় না? সবাই মিলে একটা বাস ঠিক করলে, সবাই মিলে পিকনিকে যাবে, সবাই ভাড়া দিবে, কিন্তু হঠাৎ করে 5 জন কি বলছে? আমরা যাব না। এখন 5 জন যদি না যায়, বাসের ভাড়া তো কম নেবে না, বাসের ভাড়া তো 5700 টাকায় নিবে। 5 জন যে না যাওয়ার কারণে অবশিষ্ট যারা গেল 5 জন বাদে, তাদের উপরে ভাড়াটা বেড়ে যাবে না? জি স্যার। বেড়ে যাবে। তো তাদের এক একজনের ভাড়া 3 টাকা করে বেড়ে গেল। এক একজনের ভাড়া বেড়ে গেল কয় টাকা? 3 তিন টাকা। টাকা 3 টাকা। তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া কত হলো? মাথা পিছু ভাড়া হলো ওয়াই টাকা ছিল, কিন্তু 3 টাকা আরো বেড়ে গেল, যোগ হল। যোগ হলো। স্বাভাবিক অবস্থায় এক্স এবং ওয়াই, কিন্তু যখন 5 জন গেল না, তখন কিন্তু এক্স 5 জন কমে গেল না বাড়লো? এক্স এর মান, এক্স এর মান কমে গেল। এক্স এর মান 5 জন কমে যাবে, x - 5 হবে যাত্রী সংখ্যা 5 জন না যাওয়ার কারণে। আর 5 জন না যাওয়ার কারণে ভাড়া বেড়ে গেল, ভাড়া বেড়ে গেল। তাহলে 5 জন যাত্রী না যাওয়ায় মোট ভাড়া কত হবে? মোট ভাড়া হবে হচ্ছে, এদিকে কমে গেল x - 5 জন,
আর ভাড়া হচ্ছে x+3 এত টাকা। তো আমরা দুইটা মোট ভাড়া পাচ্ছি, এখানে একটা এইখানে একটা, দুইটা মোট ভাড়া আমরা পাচ্ছি। তো যদি সবাই যেত তাহলে XY, যেহেতু 5 জন যায়নি তাহলে x-5 ইন্টু y+3। এই উভয় ক্ষেত্রে XY এবং x-5 ইন্টু y+3 একই ভাড়াকেই বোঝাচ্ছে, ওই বাসের যে ভাড়া সেই ভাড়াটাই কিন্তু উঠবে। উভয় ক্ষেত্রে কয় টাকা উঠবে? 5700। 5700। তাহলে আমরা এটাকে একবারে প্রশ্ন মতে লিখে দিতে পারি। প্রশ্ন মতে XY ইকুয়াল টু 5700, এটা 1 নাম্বার, এবং x-5 ইন্টু x-5 y+3 ইন্টু y+3 এটাও হচ্ছে 5700, বা আমরা XY লিখতে পারি, দুইটাই লিখতে পারি, একই জিনিস। এখানে 5700 লিখতে পারবো, আবার XY লিখতে পারবো, উভয় পক্ষে সমান। XY লিখলাম এই কারণে যে আমাদের এখানে গুণ করলে XY আসবে, কাটে যাবে। আবার আমরা ইচ্ছা করলে 5700 লিখে এই পাশে 5700 মান বসিয়ে কাটতে পারি, একই বিষয়, কোনো সমস্যা নাই। এখানে XY লিখতে পারবে, আবার 5700 লিখতে পারবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো কনফিউশনের কারণ নাই, যেটা XY সেটাই 5700। 2 নাম্বারটাকে আমরা একটু কাজ করি, গুণ করে দিই। গুণ করলে XY -5y প্লাস 3x মাইনাস 15 সমান সমান XY। XY কেটে গেল, তাহলে 3x মাইনাস 5y -15। 15টাও পাশে দিয়ে দিই, সমান সমান 15। আচ্ছা, আরেকটু কাজ করে আমরা x এর মান নির্ণয় করি। তাহলে 3x ইকুয়াল টু 5y প্লাস 15। তাহলে অতএব x ইকুয়াল টু হচ্ছে 5y প্লাস 15 ডিভাইডেড বাই 3। এটা আসছে আমাদের 3 নাম্বার। আমরা অপনয়ন পদ্ধতিতে না করে প্রতিস্থাপন পদ্ধতিতে করতেছি। 3 নাম্বার, 5y প্লাস 15 ডিভাইড বাই 3x এর মান আসলো। ভুল আছে কোনো? ভুল মনে হয় নাই। এখন এই মানটা আমরা বসাবো 1 নম্বরে। x এর মান একে বসিয়ে পাই। আচ্ছা, x এর মান যদি আমরা একে বসাই তাহলে কি হবে? 5y প্লাস 15/3 ইন্টু y ইকুয়াল টু 5700, ইকুয়াল টু 5700। y দিয়ে গুণ করে দাও, তাহলে 5y স্কোয়ার প্লাস 15y ভাগ 3 দিয়ে গুণ করে দিই 5700 কে, তাহলে 0 0 3 7 21 2 আর 3 5 15 আর 2 17 17,100, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ছোট করতে পারি, এখান থেকে 5 কমন নিয়ে ভাগ করতে পারি। কত আসে দেখো তো? y স্কোয়ার প্লাস 3y ইকুয়াল টু, এটাকে 5 দিয়ে ভাগ করলে কত আসে? 3420। 3420। 3420 কে আমরা বামে নিয়ে আসি। জিরো। মিডিল ফ্যাক্টর করতে হবে, এমন দুইটা সংখ্যা নিয়ে আসতে হবে যারা গুণ করলে 3420, বিয়োগ করলে 3, গুণ করলে 420, 57 আর 60। জি স্যার, যা আসবে তাই, তার 57 আর 60। তো বড়টা কি হবে? বড়টা প্লাস হবে, 60 হবে প্লাস। আমি একবারে লিখে দিয়েছি, তোমরা তো ক্লাস 10-এ উঠে গেছো, একবারে লিখে দিলাম। আর ছোটটা হবে মাইনাস 57। তাহলে এখান থেকে y এর মান দুইটা আসে, একটা হচ্ছে y এর মান আসে -60, অথবা আরেকটা y এর মান আসে কত? 57। কোনটা গ্রহণযোগ্য হবে আর কোনটা হবে না? মাইনাস গ্রহণযোগ্য হবে? মাথাপিছু ভাড়াকের মাইনাস টাকা কেটে দিয়েছে, এটা গ্রহণযোগ্য নয়। বেড়াতে যাবে কি পুরো উল্টে আবার টাকা আরো নিয়ে যাচ্ছে, এটা সম্ভব না, বাদ। 57 টাকা করে দিবে মাথা পিছু। এই 57 মানটা যে কোনো এক জায়গায় বসাও, এখানে বসাও বা এখানে বসাও, যেখানে বসাও একে বসালেও হবে।
3-এ বসালেও হবে। 100 টাকা, তাই না? 100 টাকা করে চলে আসছে। 100 জন স্যার 100 টাকা করে। না, 100 টাকা না, 57 টাকা, আর জন হচ্ছে 100। ওয়াই হচ্ছে মাথা পিছু ভাড়া, মাথা পিছু ভাড়া 57 টাকা। মানে 100, উত্তর 100 আসছে। 100 জন, যাত্রী সংখ্যা হচ্ছে 100 জন। কি চেয়েছে? দুইটাই চাইছে নাকি? ও না, বাসে কতজন যাত্রী গিয়েছিল, তাহলে 100 জন যাত্রী গিয়েছিল বাসে। না, বাসে কতজন যাত্রী গিয়েছিল, স্যার তাহলে তো 100 হলো না। থেকে 5 বাদ যাবে না? 5 বাদ যায়, 95 জন। বাসে কতজন যাত্রী গিয়েছিল, তাহলে 95। 95 জন। আচ্ছা, তোমরা আরেকটু কাজ করতে পারো, আমি তো হঠাৎ করে করে ফেললাম। আরেকটু কাজ করতে পারো, তাহলে ডাইরেক্ট মানটাই বের হবে। সেটা হচ্ছে যেটা গিয়েছিল তাকেই এক্স ধরো, আর যেই ভাড়াটা আসলে দিতে হতো সেটা কি ওয়াই ধরো। সেক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাসটা উল্টা পাল্টা হয়ে যাবে। যাত্রী আগেই ছিল তখন x+5, আর মাথা পিছু ভাড়া আগেই ছিল কম, y-3, উল্টা যাবে। এটা করলেও তোমরা করতে পারো। আর না হলে যেটা বের হলো সেটা কিন্তু এই যাত্রীটা যাওয়ার কথা ছিল, যাত্রী সংখ্যা এক্স মানে এটা যাওয়ার কথা ছিল। পরে আবার 5 জন বিয়োগ করতে হবে, যেটা উত্তর চাচ্ছে যে কয়জন গিয়েছিল। তো কয়জন গিয়েছিল 5 জন বিয়োগ করতে হবে। আর আমি যেভাবে বললাম, যদি কয়জন গিয়েছিল সেটাকেই এক্স ধরো, আর যেটা পরের ভাড়া লাগলো কমে যে সেটাকেই ওয়াই ধরো, তাহলে ডাইরেক্ট এক্স এর মান যেটা আসবে সেটাই উত্তর। যাক, একদিকে না একদিকে ঝামেলা আছে। যদি আমরা এক্স ওটাকে ধরি, তাহলে যে সমীকরণ নির্ণয় করতে যা ভুল হতে পারে, বিয়োগ করা যোগ করা। আর ডাইরেক্ট আমরা এখানে 3 ওয়াই এর সাথে 3 যোগ করলাম, আর এক্স এর সাথে 5 বিয়োগ করলাম, কারণ কম গেছে আর হচ্ছে বেশি টাকা লাগছে। এখানে একটু এটা এখানে সিধা কাজ করলাম, কিন্তু পরে আবার 100 থেকে 5 বিয়োগ করতে হচ্ছে। তোমাদের যেটা সুবিধা হয় সেভাবে করবে। বুঝতে পারছো সবাই অঙ্কটা? পৃষ্ঠা নাম্বার জি 68 স্যার। বের করো, পৃষ্ঠা নাম্বার 68। পৃষ্ঠা নাম্বার 68 বের করছো সবাই? বের হয়েছে পৃষ্ঠা নাম্বার 68? জি স্যার। দেখো লেখা আছে নিচে, কাজ ক নাম্বার। বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো, 5700 জায়গার 2400 টাকা। সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে। একই সিদ্ধান্ত। 10 জন যাত্রী অনুপস্থিত থাকায়, তার মানে ওখানে 5 জন যাত্রী গেল না, এখানে 10 জন যাত্রী গেল না। 10 জন যাত্রী অনুপস্থিত থাকায় মাথা পিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। এখানে 5 টাকা বৃদ্ধি পেয়েছে, 3 টাকা বৃদ্ধি পেয়েছে, এখানে 8 টাকা বৃদ্ধি পেল। তাহলে ওই বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল, পরের অবস্থা। পারবে না সবাই? করতে পারবে সবাই এটা? কাজের ক নাম্বার, এটা তোমাদের কাজ থাকলো। শুধু সংখ্যা পরিবর্তন করলে হয়ে যাবে, লাস্টের উৎপাদকটা চেঞ্জ আসবে, কিন্তু সংখ্যা পরিবর্তন করলে উত্তর হয়ে যাবে। তাহলে 68 পৃষ্ঠার কাজের ক, 68 পৃষ্ঠার কাজের ক, এটা মুছে দিলাম। স্যার আপনার ডাস্টার আমার বাড়িতে। আচ্ছা, এরপরে শুরু করতেছি আমরা 18 নাম্বার। খুবই সহজ অঙ্ক, তবে একটু খেয়াল করতে হবে। স্রোত, নদী আর হচ্ছে স্রোত। স্রোতের নাম শুনছো তো সবাই? জি স্যার। এটা মনে করো একটা নদী, স্রোত যাচ্ছে এইদিকে। তো স্রোত যেই দিকে যাচ্ছে, যদি নৌকা আমরা ওইদিকে চালাই, তাহলে আমাদের বেগকে স্রোতের বেগ স্রোত বাড়িয়ে দেবে না কমিয়ে দেবে? বাড়িয়ে দিবে। বাড়িয়ে দিবে। বাড়িয়ে দিবে। এটাকে বলা হয় স্রোতের অনুকূল। অনুকূল। আচ্ছা, স্রোতের অনুকূল। আর স্রোত যেদিকে যাচ্ছে, আমরা যদি নৌকা চালিয়ে বিপরীত দিকে যাই, পিছন দিকে, স্রোতের প্রতিকূল। স্রোতের প্রতিকূল। স্রোতের অনুকূল আর হচ্ছে স্রোতের প্রতিকূল। প্রতিকূল।
তো বলা আছে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। পি হচ্ছে এখানে টি এর মান আর ডি হচ্ছে এস এর মান। আমরা জানি ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে তার গতিবেগটা কত হবে? সে 1 ঘন্টায় কতখানি যেতে পারে স্রোতের প্রতিকূলে? ডি বাই পি, তা না? পি ঘন্টায় যায় ডি কিলোমিটার, 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? ও কি নিয়ম করলে চলে আসে ডি বাই পি। স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার সময় লাগে কিউ ঘন্টা। ওই একই পথ ডি কিলোমিটার, কিন্তু স্রোতের অনুকূলে কয় ঘন্টা সময় লাগে? কিউ ঘন্টা। কিউ তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় কতখানি যাবে? ডি বাই কিলোমিটার। কিউমিটার। স্রোতের বেগ ও নৌকার বেগ কত? আচ্ছা, আমরা শুধু প্রথমে আগে দেখি, প্রথমে আমরা লিখি যে স্রোতের বেগ আর নৌকার বেগটা আগে লিখি। ধরি স্রোতের বেগ ঘন্টাতে লিখতে হবে, ঘন্টায়। ঘন্টায় এক্স কিলোমিটার, কিলোমিটার। আর নদীর নৌকার বেগ আর স্রোতের বেগটাকে ওয়াই ধরি, স্রোতের বেগটাকে ওয়াই ধরি। আর নৌকার বেগ, আর নৌকার বেগ তো বেশি না, নৌকা যেতে পারবে না। নৌকার বেগ ঘন্টায় এক্স কিলোমিটার আর স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার। আচ্ছা, অনুকূলে অনুকূলে মানে কার অনুকূলে? স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূলে বেগ কি হবে? এক্স প্লাস ওয়াই কিলোমিটার ঘন্টায়। আর স্রোতের প্রতিকূলে কত হবে? এক্স মাইনাস ওয়াই। বুঝতে পারছো অনুকূল আর প্রতিকূল? কথা বলো। স্রোতের অনুকূলে বেগ এক্স প্লাস ওয়াই, প্রতিকূলে বেগ এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই। আমরা সরাসরি প্রশ্ন মতে চলে গেলাম। প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই সমান কত হবে আর এক্স মাইনাস ওয়াই সমান সমান কত হবে? স্যার পি আর কিউ না? না না, এটা ডি বাই কিউ, এটা ডি ও বাই পি। পি। একটা হচ্ছে ডি বাই কিউ, স্রোতের অনুকূলে যেতে কিউ সময় লাগে তাই ডি বাই কিউ। আর স্রোতের প্রতিকূলে লাগে হচ্ছে পি ঘন্টা লাগে, তাই হচ্ছে ডি বাই পি। আর মোট দূরত্বটা হচ্ছে ডি। কি বের করতে হবে? স্রোত এবং নৌকা দুটাই বের করতে হবে। আচ্ছা, এই দুটাকে আমরা যদি যোগ করি ঐকিক নিয়মে, তাহলে ওয়াই ওয়াই কাটবে, 2x ইকুয়াল টু ডি বাই কিউ প্লাস ডি বাই পি। তাহলে 2x ইকুয়াল টু লসাগু করলে হবে পি কিউ লসাগু, ডি কমন যাবে, পি প্লাস কিউ। অতএব x ইকুয়াল টু, আচ্ছা ডি কমন নেওয়ার দরকার নেই, এইভাবে রাখতে পারি, আমরা এইভাবে রাখতে পারি, ডি কমন না নিলেও হবে, সমস্যা নেই। বাট ডিটাকে শুধু কমন নিয়ে আমরা 1/কিউ প্লাস 1/পি এইভাবেও রাখতে পারি। তাহলে d/2 ইন্টু 1/কিউ প্লাস 1/পি। এটা কিসের বেগ? নৌকার। নৌকার বেগ। স্রোতের বেগ কি আসবে? স্রোতের বেগ এটাকে বিয়োগ করতে হবে। আচ্ছা, আমরা এমনি বিয়োগ এখানে করে দিই। বিয়োগ করলে এক্স এক্স কাটবে, 2y ইকুয়াল টু ডি বাই কিউ মাইনাস ডি বাই পি। অতএব y ইকুয়াল টু d/2 ইন্টু 1/কিউ মাইনাস 1/পি। এটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে বের হয়ে গেল নৌকার বেগ এবং স্রোতের বেগ। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, এখান থেকে একটু উপদেশ দিই তোমাদের, যদি কারো উপদেশ কাজে লাগে। তো এটা অনেক কিছু হবে। স্রোত, আমরা এই পৃথিবীতে
যত মানুষ আছে, মানুষ প্রাণী যারা আছে সব কিন্তু এই পৃথিবীতেই আমরা এখানে আমাদের দেহটা তৈরি হয়েছে মাটি দিয়ে তৈরি পৃথিবীতে, যার কারণে আমাদের দেহ আছে যেটা সেটা মাটির তৈরি জিনিসপত্রের দিকেই আকৃষ্ট হয়ে যায়। সংক্ষেপে বলতে পারি যে দুনিয়াতে আমরা তৈরি, অতএব আমাদের প্রত্যেকের স্বাভাবিক ভাবে ধাবিত হয় প্রত্যেকের প্রবৃত্তিটা দুনিয়ার দিকে। এই কারণে পুরা পৃথিবীর অধিকাংশ মানুষের গতিবেগ কোন দিকে? দুনিয়ার দিকে। দুনিয়ার দিকে গতিবেগ অধিকাংশ মানুষের। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াকেই প্রাধান্য দাও। এটা আমাদের স্বাভাবিক স্বভাব। অধিকাংশ মানুষের গতি দুনিয়ার দিকে। এটা একটা স্রোতের মতো, স্রোতের বেগ দুনিয়ার দিকে। এখন যদি কেউ চায় যে আমি দুনিয়ার দিকেই যাব, আমিও যাব দুনিয়ার দিকেই, সবার বেগ দুনিয়ার দিকে, আমিও, বেশিরভাগ মানুষের বেগ দুনিয়ার দিকে, আমিও যাব দুনিয়ার দিকে, তাহলে তাকে কি কোনো কষ্ট করতে হবে তেমন? না স্যার। আশেপাশে যেখানে যা দেখছো সবার বেগ দুনিয়ার দিকে, প্রায় ধরো প্রায় 80%, 90% বেগ দুনিয়ার দিকে, আরো বেশিও হতে পারে কোনো কোনো জায়গায় নিয়ে 99% দুনিয়ার দিকে বেগ। আর তার মধ্যে আমিও চাচ্ছি তো দুনিয়ার দিকে যাব। দুনিয়ার কথাই চিন্তা করবো বেশি করে, বর্তমানকে চিন্তা করবো বেশি করে, ভবিষ্যৎকে ছেড়ে দেবো। তো এটার জন্য আমাকে একটু কষ্ট করলে আমাকে স্রোত আরো বেশি টানে নিয়ে চলে যাবে, তাই না? জি স্যার। আর যদি এর মধ্যে কেউ একজন চায়, ওহি কোন জায়গা থেকে আসছে? আসমান থেকে না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। নাজিল করা মানে যেটা উপর থেকে আসে। ওহি আসছে কোন জায়গা থেকে? উপর থেকে না? আল্লাহর কাছ থেকে আসছে, উপর Yes. থেকে, আখিরাতের ওই সাইড থেকে আসছে। ওহি আমাদেরকে কোন দিকে টানছে? স্রোতের বিপরীতে ডাক দিচ্ছে। স্রোতের বিপরীতে, যেখানে অধিকাংশ মানুষের স্রোত দুনিয়ার দিকে, কোরআন আমাদেরকে ডাক দিচ্ছে আখিরাতের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, তোমরা ধাবিত হও আল্লাহর মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে, যার প্রশস্ত হবে দুনিয়া এবং আসমানের সমান। তাহলে স্রোত স্রোত কোন দিকে ডাকছে? স্রোত কোন দিকে আমাদেরকে ধাবিত করছে? দুনিয়ার দিকে। দুনিয়ার দিকে। দুনিয়ার দিকে। আর ওহি আমাদেরকে কোন দিকে ডাকছে? আখিরাতের দিকে। আখিরাতের দিকে। আচ্ছা, আরেকটা বিষয় আছে যে ওহি কিন্তু বলছে না যে আজকে তুমি মৃত্যুবরণ করে চলো আখিরাতে, তা বলছে না। বললে তো আজকে তাহলে মরে চলে যেতাম। ওহি আমাদেরকে বলছে না তুমি দুনিয়াতে থেকেই আখিরাতের কাজ করে তারপরে আসো, দুনিয়াতে থেকেই আখিরাতের কাজ করে আসো। এটা আবার একটু মনে করো একটু তাহলে কঠিন হয়ে গেল। কঠিন এই জন্যে, দুনিয়াতে থাকতে হবে, দুনিয়াতে শরীরের খাবার দরকার, সে খাবার চাহিদা যা লাগে, বাসস্থান, পোশাক সব দিতে হবে প্রয়োজন পরিমাণ, এবং এটার মাঝেই আবার আখেরাতের প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ যেই স্রোতটা দুনিয়ার দিকে গেছে সেই স্রোতেও কিছুটা অংশগ্রহণ করতে হবে, কিন্তু স্রোতে তাদের সাথে চলে যাওয়া যাবে না, বরং একটু অংশগ্রহণ করে আবার আমাকে পিছনে ব্যাকই করা লাগবে। আচ্ছা, এই কাজটা সহজ না কঠিন? কঠিন। কঠিন, তাই না? আমি যদি স্রোতের পক্ষে যেতে চাই তাহলে আমাকে কষ্ট করতে হবে না, একটু চুপ করে বসে থাকলে স্রোত আমাকে নিয়ে যাবে। কিন্তু আমি যদি স্রোতের বিপক্ষে আসতে চাই তাহলে কিন্তু আমাকে কষ্ট করতে হবে। স্রোত যে পরিমাণ তার চেয়ে আরো বেশি, ওই সমপরিমাণ বেগ যদি দিই তাহলে তো যে মাইনাস হয়ে জিরো হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই দিয়ে জিরো হবে, তাও আমার জায়গাটা স্থির থাকবে। তো নিজেকে স্থির রাখতেও স্রোতের বিপরীত শক্তি দেওয়া লাগবে। আর যদি তুমি চাও যে না আমি সামনে আগাবো আখিরাতের দিকে, তাহলে স্রোতের বিপরীতের চেয়ে আরো বেশি শক্তি দেওয়া লাগবে, তাহলে তুমি আগাতে পারবে, স্রোত যেখানে তার বিপরীতে আগাতে পারবে। এই জন্যে স্রোতের পক্ষে যাতে সবর করা লাগবে না, স্রোতের পক্ষে যাতে সবর করা লাগবে,
না স্যার, কিন্তু স্রোতের বিপক্ষে যাতে বাধা সবার আসবে, করা লাগবে। সবর করতে হবে। আর সবরের পুরস্কার হচ্ছে বিশাল পুরস্কার। তো সামনে আমাদের রমজান মাস চলে আসছে প্রায়, আগত প্রায়। রমজানের যে রোজা রাখা, সুবে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা কি করি বলো? পানাহার থেকে বিরত পানাহার থাকি। থেকে বিরত থাকি, এবং পানাহার সহ যাবতীয় মানে ইন্দ্রিয় যাবতীয় খায়সাত থেকে দূরে থাকা উচিত। আসলে গান বাজনা যা আছে সব, মিথ্যা বলা, সবকিছু থেকে বিরত থাকা উচিত। এই যে আমরা বিরত আছি, কিন্তু আমাদের মন কি চায়? সারাদিন খেতে চায় না, জি স্যার। তৃষ্ণার্ত থাকতে চায়। তাহলে এই যে রমজান মাস, যেটা এই রমজান মাসের যে রোজা, এটার মাধ্যমে আমরা মূলত 1 নাম্বার যে কাজটা করতেছি সেটা হচ্ছে সবরের অনুশীলন করতেছি। কি করতেছি? 1 নাম্বার, সবরের অনুশীলন। সবরের অনুশীলন। যেমন আমরা মানুষ বাদে অন্যান্য যে সমস্ত প্রাণী আছে, তাদের কোনো সবর আছে? তাদের তো ক্ষুধা লাগলেই খেয়ে ফেলবে। সাপের ক্ষুধা লাগলে কাউকে ধরে খেয়ে ফেলবে, বাঘের ক্ষুধা লাগলে কাউকে ধরে খেয়ে ফেলবে। কিন্তু মানুষকে যখন নির্দেশ দেওয়া হয়েছে যে এই সময় থেকে এই সময় বন্ধ রাখো, সে বন্ধ রেখে, ওই যে ওহির যে নির্দেশনা, যে এই সময় থেকে এই সময় বন্ধ রাখো, বন্ধ রেখে নিজেকে প্র্যাকটিস করতেছে। তাহলে এটা হচ্ছে একটা ট্রেনিং। 1 নাম্বার উদ্দেশ্য হচ্ছে আমার নিজের ট্রেনিং, যাতে আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে সবকিছু বিরত থাকে, যেটা দুনিয়ার দিকে ধাবিত করে, এই সমস্ত খায়সাত থেকে যেন দূরে থাকে, শুভে সাথী থেকে সূর্যাস্ত পর্যন্ত। আবার রাত্রেবেলা অনুমতি দেওয়া আছে, একেবারে যে বন্ধ করেছে তা না, তো মরে যাবো আমরা। 2 নাম্বার উপকারিতা হচ্ছে, আমরা তো ধরো যারা, যাদের টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আল্লাহ দিয়েছে, তারা তো খুব আরামেই খাওয়া দাওয়া করে থাকছি, আমাদের কোনো ক্ষুধার কষ্ট ভোগ করতে হয় না। ভোগ করতে হয়? না অনেকেরই স্যার। হয় না, অনেকেরই হয় না। কিন্তু গরিব দুঃখীরা যারা আসলে ক্ষুধার্তর মধ্যে থাকে, অভাবের মধ্যে থাকে, তাদের কি কষ্ট সেটা কি আমরা উপলব্ধি করতে পারবো? এই যে একটা বিধানের মাধ্যমে আমাদেরকে 2 নাম্বার যে উপকারিতা দিয়েছে, যে আমরা এর মাধ্যমে কি করতে পারবো, গরিব দুঃখী যারা আছে প্রত্যেকের কিছুটা হলেও উপলব্ধি করতে পারবো, একটু কষ্ট, কি পরিমাণ কষ্ট উপলব্ধি করতে পারবো। এবং আমাদের এই রোজার, আমরা নিজেরা রোজা রাখতে চাই যে কমতি হবে, এই সমস্ত কমতি পূরণের জন্য আবার আমাদেরকে কি করতে বলেছে? ফিতরা দিতে বলছে, ফিতরা, যাতে গরিব দুঃখীদেরকে আমরা দিতে পারি। যদি কেউ রোজা রাখতে না পারে, তাহলে অন্যজনকে ইফতার করা, অন্যজনকে রোজা রাখার জন্য খাওয়াতে হবে, নিজে রাখতে না পারলে। তারপরে যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। এই যে এই সমস্ত বিষয় যে বর্ণিত আছে, এর মাধ্যমে কি হচ্ছে তাহলে? আসলে যেন অন্যের প্রতি সহানুভূতি যেন আমাদের মধ্যে আসে। এইগুলা হচ্ছে রমজান মাস সামনে আসছে, আমাদের শিক্ষার বিষয়গুলো সামনে রাখবে। আরো অনেক আছে। এখন গেল, আমি বললাম 2টা উপকারিতা। 3 নাম্বার উপকারিতা হচ্ছে যে আমাদের শরীর যেন সুস্থ থাকে। কি থাকে আমাদের শরীর? সুস্থ। সুস্থ থাকে। সুস্থ থাকে। আচ্ছা, জাপানি একটা বিজ্ঞানী আছে, জাপানি বিজ্ঞানী, নামটা তা যেন কি, অংশু নাকি যেন একটা নাম, জাপানি বিজ্ঞানী। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এই রোজার উপরে। জানো তোমরা? শুনছো কেউ? ফাস্টিং, ফাস্টিং ইংরেজিতে বলা হয় না, ফাস্টিং। ফাস্টিং এর উপরে নোবেল পুরস্কার পেয়েছে, শুনেছো? না স্যার। না স্যার। শুনোনি? একটু সার্চ দিও কোনো জায়গায়, ফাস্টিং এর উপরে নোবেল পুরস্কার। সং নাকি যেন নাম তোমার, সম্ভবত অং সং, জাপানি একটা বিজ্ঞানী, 2016 সালে। চিকিৎসাবিদ। তো কিসের উপরে? তিনি বলেছেন যে মানুষ যখন ক্ষুধার্ত থাকে, রোজা রাখে, তখন কি হয়? তখন তার ভেতরের যে আবর্জনা আছে, কোষের ভেতরে আবর্জনা, এখানে সেখানে আবর্জনা, এগুলো সাফ হয়। এমনকি তার শরীরের যে ক্যান্সার কোষগুলো তৈরি হয়েছিল, টিউমার কোষ তৈরি হয়েছিল, এগুলোকেও খেয়ে ফেলে। এই ক্যান্সার দূরীকরণে রোজার ভূমিকা নিয়ে নোবেল পুরস্কার পেয়েছে। তো এইগুলা বিষয় কিন্তু একটু একটু করে জানতে হবে, সামনে রমজান মাস আসছে। এবং শুধু ইসলাম ধর্মেই না, সমস্ত ধর্মেই কি আছে, রোজা রাখা, যেটা উপবাস থাকা, এটা কিন্তু সব রকম ধর্মে আছে, প্রায় প্রত্যেকটা ধর্মে আছে উপবাস। হয়তোবা ধরন কিছুটা ভিন্ন, কিন্তু এই উপবাসের বিষয়টা প্রত্যেকটা ধর্মে আছে। এই জন্য সামনে রমজান আসছে, আমরা প্রত্যেকেই
গুরুত্ব সহকারে এটা সম্পর্কে জানি এবং এটা পালন করার চেষ্টা করি। এর মাধ্যমে নিজেকে নিজের মধ্যে সবর নিয়ে আসা, অন্যের প্রতি সহানুভূতি নিয়ে আসা এবং নিজের শরীরকেও শুদ্ধ করা। সমস্ত যেগুলো জমে গেছিল, কোলেস্টেরল জমছে, এই জমছে, সেই জমছে, তারপরে ক্যান্সার কোষ যদি তৈরি হয়ে থাকে এটাও মরে যাবে। এই যে জাপানের নোবেল পুরস্কার পেয়েছে বললাম না ফাস্টিং এর উপরে, এটাও জানার চেষ্টা করবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আজকে আমি আর অঙ্ক সামনে আগাচ্ছি না, স্যার চলে আসছে। স্যার বিজ্ঞানীটার নাম ওশিনোরি ওসুমি। হ্যাঁ, ওশিনোরু ওসুমি। ওসমি ওসমি ওসমি, সংক্ষেপ নামটা হচ্ছে ওসমি। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা ওসমি দিয়ে সার্চ দিও, তাহলে জানতে পারবে তার সম্পর্কে। তিনি ফাস্টিং এর উপরে নোবেল পুরস্কার পেয়েছেন, ফাস্টিং এর মাধ্যমে কিভাবে শরীরের আবর্জনা দূর করা যাচ্ছে, এমনকি দীর্ঘ সময় না খেয়ে থাকার দ্বারা, এই প্র্যাকটিসের দ্বারা ক্যান্সার কোষ পর্যন্ত মারা যাচ্ছে। যেভাবে সাপ ক্ষুধার্ত অবস্থায় সাপ বা এই ধরনের একটা প্রাণী ক্ষুধার্ত অবস্থায় নিজের শরীর খেয়ে ফেলছে, এরকম একটা অবস্থা, এরকম একটা ছবি ওখানে দেওয়া হয়েছে, দিয়ে বোঝানো হয়েছে ফাস্টিং এর উপকারিতা। কোষ নিজেদেরকে নিজেরা খেয়ে ফেলছে, যেগুলো দুর্বল কোষ, খারাপ কোষ। এবং আরো কি হয়, এর দ্বারা নতুন নতুন ভালো ভালো কোষ তৈরি হয়। তো ঠিক আছে, বুঝতে পারছো, ব্রেনের মধ্যেও খারাপ কোষ মরে যে ভালো ভালো কোষ তৈরি হবে, অতএব ব্রেনের শক্তিও বাড়বে। কিন্তু ওই মুহূর্তে যখন ফাস্টিং করবে তখন কিন্তু দুর্বল লাগবে, কিন্তু পরবর্তীতে দেখবে যে শক্তি বেড়ে যাবে, ব্রেনের শক্তিও বাড়বে। তো তোমাদের জ্ঞান আছে, তোমরা এটা জেনে বুঝে পালন করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আর ওই যেই কাজটা দিলাম কাজটা করবে। আগামী ক্লাসেও সবার থাকার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।